আমি সার্জালাম। সম্প্রতি আইএএস অফিসার পূজা খেরকারের বিরুদ্ধে নকল শংসাপত্র কাজে লাগিয়ে সংরক্ষণের সুবিধা নেওয়ার অভিযোগ ওঠায় ইউপিএসসি তার বিরুদ্ধে এফআইআর করেছে। পূজা খেরকারের বাবা দিলীপ খেরকার একজন প্রাক্তন আইএএস অফিসার এবং তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন এবং মাতা মনোরমা খেরকার একজন ভেলগাঁওয়ের একজন সারপঞ্চ। ভুয়ো প্রতিবন্ধকতা সার্টিফিকেট কাজে লাগিয়ে আইএএস এর চাকরি বাগিয়ে নিয়েছিলেন পূজা খেরকার। তার দাবি দাওয়ায় অতিষ্ঠ হয়ে জেলা শাসক তার বিরুদ্ধে অভিযোগ জানানোর পরেই পূজা খেরকারের এই কীর্তিকলাপ সামনে আসে। ইউপিএসসির তরফে জানানো হয়েছে যে তদন্তে জানা গেছে পূজা খেরকার তার নিজের নাম, বাবার নাম, ঠিকানা, সই, ইমেল আইডি, মোবাইল নাম্বার এই সমস্ত বারবার বদল করে নির্ধারিত সীমার থেকে বেশিবার ইউপিএসসি পরীক্ষায় বসেছে। প্রতিবন্ধকতার ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে তিনি আইএএস চাকরি পেয়েছিলেন। প্রসঙ্গত গত বৃহস্পতিবারই পূজা খেরকারকে পুনে পুলিশ তলব করেছিল বয়ান রেকর্ড করার জন্য। 2022 সালের ব্যাচের আইএএস ট্রেনি পূজা খেরকার তিনি প্রথমে পুনের সহকারী জেলা শাসক ছিলেন। এরপর তাকে ওয়াসিম জেলায় ট্রান্সফার করা হয়। কাজে যোগ দেওয়ার আগেই লাল নীল বাতির গাড়ির দাবি করেন এবং আলাদা অফিসের দাবি করায় এবং তার দাবি দেওয়া এবং ঔদ্ধত্যে বিরক্ত হয়ে সেখানকার জেলা শাসক তার বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ দায়ের করেন। ট্রেনি আইএএস অফিসার পূজা খেরকার পুনে জেলা শাসক সুভাষ দিওয়াসের বিরুদ্ধে হেনস্থা অভিযোগ আনেন। এই সেই জেলা শাসক যিনি পূজা খেরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনেন মহারাষ্ট্র সরকারের কাছে। ঘটনার জল যত গড়ায় পূজা খেরকারের বিরুদ্ধে নানা রকম চাঞ্চল্যকর তথ্য সামনে উঠতে শুরু করে। তিনি যে আংশিক দৃষ্টি ক্ষমতাহীনের যে সার্টিফিকেট জমা দিয়েছিলেন সেটা আসলে ভুয়ো এবং তিনি 17 কোটি টাকার সম্পত্তির মালিক। অভিযোগ ওঠার পরে তাকে অক্ষমতার পরীক্ষা করার জন্য এমসে তলব করা হয়, কিন্তু তিনি মানসিক অসুস্থতা ও ক্লস্ট্রোফোবিয়া বাহানা দিয়ে এমআরআই করতে যেতে অস্বীকার করেন। পরে অবশ্য তিনি একটা ক্লিনিক থেকে এমআরআই রিপোর্ট জমা দেন, যেটা আসলে ভুয়ো বলেই পরে দাবি করা হয়। ইউপিএসসি তে ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যাটাগরিতে আবেদন করেছিলেন পূজা খেরকার, কিন্তু এই ক্যাটাগরিতে আবেদন করতে গেলে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হয়, তারপরে এই ক্যাটাগরিতে আবেদন করা যায়। কিন্তু পূজা পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম নয়, তাহলে তিনি কিভাবে এই ক্যাটাগরিতে আবেদন করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। খেরকার 12 বার ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন। সাধারণ বিভাগে প্রার্থীদের জন্য ছটি প্রচেষ্টা অনুমতি দেওয়া হয়। ওবিসি প্রার্থীদের জন্য 35 বছর বয়স পর্যন্ত 9টি প্রচেষ্টা অনুমতি দেওয়া হয় এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড প্রার্থীদের জন্য 42 বছর পর্যন্ত 9টি প্রচেষ্টা অনুমতি দেওয়া হয়। শুধুমাত্র এসসি এবং এসটি প্রার্থীদের জন্য 37 বছর বয়স পর্যন্ত সীমাহীন প্রচেষ্টা অনুমতি দেওয়া হয়। শুধুমাত্র পূজা খেরকারের বিরুদ্ধে অভিযোগ আছে তা নয়, এই ঘটনার সামনে আসে যে দিলীপ খেরকার তার পূজা খেরকারের বাবা তার বিরুদ্ধে অভিযোগ আছে। দিলীপ খেরকার মহারাষ্ট্র সরকারের সঙ্গে যুক্ত থাকাকালীন ঘুষ ও দুর্নীতির দায়ে 2 বার বরখাস্ত করা হয়েছিল। এছাড়া তার মা মনোরমা খেরকার একজন কৃষকের দিকে বন্দুক তাক করার একটা ভিডিও ভাইরাল হয়। পূজা খেরকারের বাবা দিলীপ খেরকারের বিশাল ধনসম্পদ ও লাইমলাইটে আসে। খেরকার 2022 সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় 821 নম্বর র্যাঙ্ক করে। পূজা খেরকারের দাবি দাওয়া থেকে শুরু করে জেলা শাসকের আগের চেম্বার দখল করার এবং তার ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি অডি সেডানের লাল নীল গতির ব্যবহার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আইএএস, আইপিএস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসারদের জন্য পরিষেবা বরাদ্দ করার সময় এবং প্রশিক্ষণের শুরু থেকে আইএএস কন্ডাক্ট বিধি লাগু হয়ে যায়। আইএএস কন্ডাক্ট বিধি 3-1 অনুযায়ী পরিষেবা সময় প্রতিটি সদস্যকে সর্বদা কর্তব্যের প্রতি নিখুঁতভাবে সততা এবং নিষ্ঠা বজায় রাখতে হবে। পরিষেবা প্রদানকারী সরকারি কর্মচারী এমন কিছু করবেন না যা পরিষেবার জন্য অপ্রীতিকর হয়, কিন্তু এই বিধি লঙ্ঘন করেছে পূজা খেরকার। প্রবেশনারীদের জন্য একটা অতিরিক্ত নিয়ম আছে যা তাদের প্রবেশনের সময়কালে অফিসারদের আচরণকে নিয়ন্ত্রিত করে। এই নিয়ম অনুযায়ী পরিষেবা দানের জন্য
দানের জন্য নির্বাচিত হওয়ার পর কমপক্ষে 2 বছর স্থায়ী হয়। তারপর প্রত্যেকটা অফিসারকে একটা পরীক্ষায় বসতে হয়। সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তারা নিজে পরিষেবা দানের জন্য উপযুক্ত হন বলে ঘোষিত হন। পূজা খেরকার বর্তমানে একজন প্রবেশনারি অফিসার। তিনিও তার জন্য তাই বিশেষ নিয়ম আছে, বেশ কিছু নিয়ম আছে যা তিনি ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাচক্রে ইউপিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা নিলেন মনোজ সোনি। তার এখনো 5 বছর কার্যকলাপ বাকি ছিল। তিনি 2023 সালের 16ই মে এই পদে শপথ নিয়েছিলেন। কিন্তু কেন তিনি ইস্তফা নিলেন হঠাৎ করে? তবে কি এই কেসের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে, তার কি কোনো যোগ আছে, সেই নিয়ে অনেকে প্রশ্ন করছে। প্রতি বছর প্রায় 10 থেকে 12 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রায় চাকরির শুরুতে যদি একজন ট্রেনি থাকাকালীন অবস্থায় এমন দুর্নীতি করেন, তাহলে তবে পরবর্তীকালে তিনি কি করবেন সেই বিষয়ে অনেকের প্রশ্ন আছে। পিএস আইএস পরীক্ষায় যারা অফিসার নিয়োগের ক্ষেত্রে নথিপত্র যাচাই অনেক নিখুঁতভাবে হয় বলে জানতেও সাধারণ মানুষ, তাহলে কেন পূজা খেরকারের যখন তার নথিপত্র যাচাই করা হয় তখন এইগুলো কেন তাদের তখন চোখে পড়লো না? ট্রেনি আইএস পদে বসে তিনি যদি অবৈধ দাবি দাওয়া না করতো, তাহলে কি এই ঘটনা কখনো সামনে উঠে আসতো না? এখন এই প্রশ্নই সবার মনে জাগে। ইউপিএসসিতে এমন কারচুপি যুব সমাজের আশা স্বপ্নকে চুরমার করে দিয়েছে।